হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি গতকাল বলছিলাম যে একটা নতুন সিরিজ শুরু করব, তো যেখানে আমরা প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আসলে থিওরি শিখব, যেটা হবে আমাদের একাডেমিক সাইকেলগুলোর একটা এক্সটেনশন। যেহেতু একটু আজকে ফার্স্ট ক্লাস, একটু তোমাদের ডিটেলস একটু বলি। তো এখানে আমরা যেটা করব যে আমরা কোশ্চেন সলভিংয়ের মাধ্যমে আসলে টপিক কভার করব। যেমন আজকে আমরা গুণগত রসায়ন শুরু করতেছি, এই 5টা টপিক আজকে আমরা কভার করব। তো আমাদের আজকের মেইন টপিক হচ্ছে অ্যাটমিক মডেল। তো অ্যাটমিক মডেল নিয়ে আমরা একদম ডিরেক্ট কোশ্চেন সলভিংয়ে যাব। আর এগুলোর ডিরেক্ট কোশ্চেন সেভাবে পাওয়া যায় না, ওই জন্য আমি লাস্টের দিকে এগুলো একটু শর্টে তোমাদের থিওরিগুলো বোঝাই দিব। তো এই ক্লাসগুলো করার জন্য তোমাদের অ্যাটলিস্ট একবার এই গুণগত রসায়নটা যে কোনো কারো কাছে, তোমার লোকাল এলাকার টিচার হইতে পারে বা কোনো ভাইয়া হইতে পারে, যে কোনো কোথাও তোমার গুণগত রসায়নটা অন্তত একবার পড়া থাকতে হবে, ঠিক আছে? তো বেশি কথা বললে ভিডিও লং হয়ে যাবে, আমি চাইতেছি না এই সিরিজটা লং হোক। তো একদম ডিরেক্ট কোশ্চেন চলে। তো এইটা কোশ্চেন আমাদের ঢাকা বোর্ড 2017-তে আসছিল। তো কোশ্চেন যখন তুমি উদ্দীপক পাবা বা সৃজনশীল পাবা, তোমার ফার্স্ট কাজ হবে উদ্দীপকটা ভালো করে রিড করা। তো এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা 1 নম্বর ছবি বলছে, একটা 2 নম্বর ছবি। তো যে গোলগাল এরকম চিত্র দেখলে আমরা বুঝি যেগুলো হচ্ছে অ্যাটমিক মডেলের চিত্র। তো আমাদের সিলেবাসে দুইটা মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ড মডেল আর একটা হচ্ছে বোর মডেল। তো এখানে ওই দুটারই যে কোনো একটা মডেল হবে আর কি। তো আমাদের আইডেন্টিফাই করা উচিত আসলে কোনটা রাদারফোর্ড কোনটা বোর। তো এখানে দেখো নির্দিষ্ট শক্তি স্তরের কথা বলে দিয়েছে, n=1, n=2, n=3, এভাবে শক্তিস্তর নির্দিষ্ট করে দিছে। শক্তিস্তর নির্দিষ্ট করে দিছে কে বলো তো? বোর বলছে না? তার মানে কি এটা হচ্ছে বোর মডেল। আর রাদারফোর্ড কি দিছিল? রাদারফোর্ড একটা আইডিয়া দিছিল যে তোমার একটা অ্যাটম কীরকম হইতে পারে। তো এখানে দেখো সেই জিনিসটা আছে যে কেন্দ্রে আছে নিউক্লিয়াস, তাকে আবর্তন করতেছে ইলেকট্রন একটা অরবিটার মাধ্যমে। তো এটা তো বোর বলছে, সরি রাদারফোর্ড বলছিল, তাই না? তো তার মানে কি এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, তাই না? তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এরপর কোশ্চেনগুলো দেখি। প্রথম কোশ্চেন করছে অরবিটাল কি, দ্বিতীয়তে বলছে কলয়েডের সুস্থিতির কারণ কি, 3 নম্বরে বলছে যে প্রথম এর বহিস্থ স্তরের এল ও এম এর মান হিসাব করতে বলছে এবং অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলছে। আর ঘ নম্বরে বলছে দুইটা মডেলের তুলনা করতে। আচ্ছা, তো এখানে তোমাদের একটা শর্ট টিপস দিয়ে আমি রাখি যে যখন সৃজনশীল অ্যান্সার করতে যাবা 4টা কোশ্চেনে পড়ে দেখবা। আমরা ম্যাক্সিমাম করি কি ঘ নম্বর দেখি যে পারি কি না, ঘ নম্বর দেখে অ্যান্সার করা শুরু করি, কিন্তু খ নম্বরে দেখবা যে তুমি আটকে গেছো, কারণ এটা পঞ্চম অধ্যায়ের কোশ্চেন। তো এইরকম কিন্তু সচরাচরই টিচাররা করে যে ধরো খ নম্বরটা বা গ নম্বরটা বা ঘ নম্বরটা 2-3টা অধ্যায় মিলায় কোশ্চেন করায়। এটা কেমিস্ট্রিতে কমন, অন্য সাবজেক্টেও কমন। তো ওই জন্যে 4টা কোশ্চেনই তুমি পারতেছো কি না এটা আগে দেখে নিবা আর কি। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। তো প্রথম কোশ্চেনটা আমাদের বলছে যে অরবিটাল কি। তো অরবিটালের কনসেপ্ট আমরা পাই বোর মডেল থেকে। তো বোর মডেল অনুযায়ী এবং তোমার শ্রোডিঞ্জার আর ডি ব্রগলির তত্ত্ব অনুযায়ী অরবিটালকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে আমরা বলি অরবিটাল। আরও সুন্দর করে তোমরা লিখতে পারবা, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম আর কি। এখানে 90 থেকে 95 কেন বলা হচ্ছে? কারণ আমরা 100% অ্যাকুরেটলি একটা ইলেকট্রনের তোমার অবস্থান মেজার করতে পারি না। এটা ডি ব্রগলি বলে গেছে, আর তোমার শ্রোডিঞ্জারের তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি এটা। তো ঠিক আছে, তো এখন আমাদের খ নম্বরের কোশ্চেনে বলছে যে কলয়েড সুস্থিতির কারণ কি। তো কলয়েড সুস্থিতি কেন হবে তার আগে জানা দরকার কলয়েড জিনিসটা কি। কলয়েড এমন একটা জিনিস, ধরো এখানে মনে করো একটা পাত্র আছে, এখানে একটা মিডিয়াম আছে বা মাধ্যম আছে, ওইটার মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। এই কণাগুলার তোমার সাইজের রেঞ্জ আছে খুব সম্ভবত 1 থেকে 1000 ন্যানোমিটার। আমি ভুলে এক্স্যাক্ট আমারটা মনে নেই। তো এরকম কোনো একটা মিডিয়ামে যদি এই কণাগুলা তোমার
নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য নিয়ে ঘোরাফেরা করতে থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কলয়েড। একটা কমন এক্সাম্পল হচ্ছে দুধ। কেমনে? দুধের তোমার মিডিয়ামটা হচ্ছে পানি, আর ওইটার মধ্যে আমাদের যে দুধের প্রোটিনগুলো আছে ওগুলো ঘোরাফেরা করে। তো এইভাবে দুধ একটা কলয়েড হয়। তো তোমরা যখন দেখবে যে মিষ্টির জন্য যখন ছানা বানায় না, তখন দেখবে যে পানিটাকে ওরা হচ্ছে আলাদা করে ফেলে, ছেঁকে আলাদা করে ফেলে। তো দুধের ম্যাক্সিমাম অংশই হচ্ছে পানি। তো এই পানিটাকে যখন আলাদা করে যে পার্টিকেলগুলো পাই, এই পার্টিকেলগুলো হচ্ছে এই যেগুলো, এগুলো যখন পানির মধ্যে এইভাবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কলয়েড। তো কলয়েড সুস্থিতির দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে ব্রাউনীয় গতি বা ব্রাউনিয়ান মোশন বলা হয়। তো ব্রাউনীয় গতি সম্পর্কে তোমরা যখন পরিবেশ রসায়ন পড়বা তখন আরও বিস্তারিত জানতে পারবা। এটা হচ্ছে তোমার মেইনলি গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের ব্রাউনীয় গতি সম্পর্কে জানতে হয়। তো এরা কি ব্রাউনীয় গতি আসলে বোঝায় যেটা কনস্ট্যান্টলি মুভ করতেছে, এই পার্টিকেলটা আসলে এখানে বসে নাই, এরকম ঘোরাফেরা করতেছে সবসময় ঘোরাফেরা করতেছে চারদিকে। তো এই ঘোরাফেরার করার ফলে এই দিকে দেখো ফিজিক্সের একটা কনসেপ্ট এখানে কাজে লাগবে। জি কোন দিকে কাজ করে বলো তো? নিচের দিকে কাজ করে না? তো এখানে অধক্ষেপ পড়তে গেলে এই জিটাকে মনে করো, মানে এরা হচ্ছে কলয়েড সুস্থিত, মানে কি এই যে তোমার হচ্ছে মিডিয়ামের সাথে ওরা সবসময় ইনট্যাক্ট অবস্থায় থাকে, কখনো অধক্ষেপ পড়ে না। এটার কারণ হইতেছে এই কণাটা সবসময় ঘোরাফেরা করতেছে। ঘোরাফেরা করার ফলে এই জিটাকে ওরা হচ্ছে নেগলেক্ট করে দিতে পারে, মানে জিটাকে ওরা অপোজ করে ক্যান্সেল আউট করে দিতে পারে, যে না আমি নিজে নামবো না। তো এটার ফলে এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে এদের মধ্যে চার্জ থাকে একটা নির্দিষ্ট। ধরো তোমার হচ্ছে একটা কলয়েড যদি পজিটিভ হয়, দেখা যায় যে সবগুলাই পজিটিভ। তো পজিটিভ হইলে যেটা হয় যে পজিটিভ একে অপরকে বিকর্ষণ করে, ফলে এরা একে অপরকে বিকর্ষণ করবে, ফলে এরা জীবনেও জমাট বাঁধবে না। আবার যদি নেগেটিভ হয়, দেখবে যে সবগুলাই নেগেটিভ হয়। তো নেগেটিভ হলেও কী হবে? বিকর্ষণ করবে একে অপরকে, হচ্ছে তোমার মানে বিকর্ষণ করে কাছাকাছি আসতে দিবে না। তো কাছাকাছি যদি না আসতে পারে, তাহলে তো জমাট বাঁধার কোনো প্রশ্নই আসে না, তাই না? মূলত এই দুইটা কারণেই হচ্ছে তোমার একটা কলয়েড স্থিতিশীল হয়। তো এই দুটো একটু সাজায় গোছায় লিখবা তোমরা, যারা যখন হচ্ছে কর্মমুখী, মেইনলি 26 ব্যাচের জন্য ক্লাসগুলো নিচ্ছি, তো কর্মমুখী এখনও পড়ো নাই তোমরা, তখন পড়বা, তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। বাট আমরা যেহেতু কোশ্চেন সলভিংয়ে যাচ্ছি, তো কলয়েডের কোশ্চেনটা বাদ দেওয়ার কোনো রিজন আমি দেখি না। মানে আমরা এই পুরো সিরিজে এইভাবেই আগাবো, যে কেমনে হচ্ছে তোমার এটাকে বলা হয় ব্রেইন সুইচিং, যে একটা অধ্যায়ের কোশ্চেন বাট ওই কোশ্চেনের মধ্যে অন্য একটা অধ্যায়ের কোশ্চেন ঢুকে দিলে অনেক স্টুডেন্ট পারে না, কারণ ব্রেইন সুইচিং করতে হয়। এটা অ্যাডমিশনে আরও বেশি কাজে লাগবে, কারণ তোমাকে একটা ম্যাথ কোশ্চেনের পরে একটা কেমিস্ট্রি কোশ্চেন ধরাই দিবে বা ফিজিক্স কোশ্চেন ধরাই দিবে, তখন তোমাকে ম্যাথের পরেই কেমিস্ট্রির নলেজটা ইনস্ট্যান্টলি মাথায় নিয়ে আসতে হবে। তো এই জিনিসটা হচ্ছে তোমার এখন থেকে প্র্যাকটিস করা দরকার। এটা বোর্ডেও লাগে, বোর্ডে যদিও তোমার হচ্ছে পার্টিকুলারলি ব্রেইন সুইচিংটা মূলত অধ্যায়ভিত্তিক কাজে লাগে, কিন্তু যখন অ্যাডমিশন দিতে যাবা, তখন তোমার মাথায় হচ্ছে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দাও, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3 সাবজেক্টের 6টা পেপার মাথায় নিয়ে এক্সাম দিতে হবে। যে কোনোখান থেকে কোশ্চেন আসতে পারে, তো যে কোনোখান থেকে কোশ্চেন পারার অ্যাবিলিটি রাখতে হবে ইনস্ট্যান্টলি। তো এটাকে আমরা ব্রেইন সুইচিং বলি। তো এটাও আমাদের প্র্যাকটিসের বিষয় একটা, শুরু থেকে আর কি। তো ক খ আমাদের ডান, পরের কোশ্চেনে যাই। গ নম্বর কোশ্চেনে বলছে যে উদ্দীপকের 1 নম্বরের বহিঃস্থ শক্তি স্তরের LM এর মান হিসাব করতে বলছে। তো আমরা কি জানি, আমাদের হচ্ছে যে বোর মডেল দিছে, বোর মডেলে 4টা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা দিছিল, একটা হচ্ছে N, একটা হচ্ছে L, M, আর একটা হচ্ছে S। তো N কি বোঝায়? N বোঝায় অরবিট, L বোঝায় অরবিটাল, M বোঝায় হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে S বোঝায় হচ্ছে স্পিন, ওটা কোন ওরিয়েন্টেশনে ঘুরতেছে। আরেকটু ডিটেলসে বলি। N বলতে আসলে এই যে বড় দাগের যে গোল চক্রটা, এটাকে আসলে বোঝায়। আর L বলতে এইটার ভিতরে যে ভাগ আছে, এই ভাগগুলো আসলে দেখতে কীরকম, মানে এইটা বোঝায় আকার, যে জিনিসটা আসলে কত বড়, আর এইটা বোঝায় হচ্ছে আকৃতি।
যে আকার আর আকৃতির মধ্যে পার্থক্য হইতেছে, আকার বলতে জাস্ট বোঝায় যে বড় নাকি ছোট, আর আকৃতি বলতে বোঝায় যে এটা ডিম্বাকার নাকি চতুর্ভুজাকার নাকি ত্রিভুজাকার নাকি অন্য কোনো শেপ। এইটা হচ্ছে আকৃতি দ্বারা বোঝায়। এই এল দ্বারা আমরা এই জিনিসটা বুঝতে পারি। যেমন এস আমরা জানি হচ্ছে গোলাকার, পি হচ্ছে তোমার ডাম্বেল শেপের, ডি হচ্ছে তোমার ডাবল ডাম্বেল, আর এফটার তোমার হচ্ছে শেপটা আরও একটু কমপ্লেক্স, যেটা তোমাদের সিলেবাসে নেই, মানে লাগে না আর কি। তো এম বোঝায় ওদের মধ্যে আসলে তোমার আবার হচ্ছে তোমার ম্যাগনেটিক তোমার কোয়ান্টাম সংখ্যাটা কীরকম, আর এস বোঝায় যে ইলেকট্রনগুলো যে এটার মধ্যে ঢুকতেছে, তো ইলেকট্রনটা কীরকম স্পিনে ঘুরতেছে, এরকম উপরের দিকে নাকি নিচের দিকে। তো স্পিনের ব্যাপারটা আসলে আরও কমপ্লেক্স, এটা জাস্ট এমনে যদি আমি বলি তাহলে আসলে ভুল হবে, এটাকে বুঝাইতে গেলে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। তো এই জিনিসটা তোমাদের সিলেবাসেও নেই, সো দরকার নেই। জাস্ট একটা জিনিস মনে রাখো যে একটা ইলেকট্রন 720 ডিগ্রি, 720 360 720, হ্যাঁ ঠিক আছে, ডিগ্রি পরিভ্রমণের পর আগের অবস্থানে ফিরে আসে। আমরা তো জানি যে একটা জিনিস যদি ঘোরা শুরু করে তাহলে 360 ডিগ্রি ঘুরলে আবার এখান থেকে শুরু করলে 360 ডিগ্রি ঘুরলে আবার এখানে চলে আসবে। বাট ইলেকট্রনের ক্ষেত্রে এটা হয় হচ্ছে 720 ডিগ্রি, কারণ ইলেকট্রনের তোমার হচ্ছে যখন আমরা ওই যে স্পিন দেখাই তখন দেখবে যে হাফ দেখাই, মানে এটাকে আরও বললাম তো এটার ব্যাখ্যা অনেক জটিল। তো আমরা প্লাস হাফ অথবা মাইনাস হাফ দ্বারা বোঝাই। তো এই জন্যে তোমার মানটা হয়ে যায় 720, মানে 720 ডিগ্রি ঘোরার পর সে হচ্ছে আবার আগের অবস্থানে ফিরে আসে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, তো বোর্ডেও আসতে পারে, অ্যাডমিশনেও আসতে পারে। আচ্ছা, আমাদের যেটা বের করতে বলছে, এল আর এম এর মান বের করতে বলছে কার জন্য? বহিস্থ শক্তিস্তর। বহিস্থ শক্তিস্তর হচ্ছে এই যে এন, 3 নম্বরটা। তাহলে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য একটু ছক করে নিবা, এরকম একটা ছক করে নিবা। প্রথমে হচ্ছে যেহেতু আমাদের এস বের করতে বলে নাই, তো 3টা ঘর লাগবে। তো এখানে আমি লিখবো হচ্ছে উপরে আরও ডেকোরেশন করবা, মানে কথাবার্তা বলবা, আমি জাস্ট টু দ্য পয়েন্টে অ্যান্সারগুলো দেখাচ্ছি। এখানে আমাদের এন এর ভ্যালু লিখবো আমরা, এখানে এল এর ভ্যালু লিখবো, এখানে এম এর ভ্যালু লিখবো। তো এন এর ভ্যালু ফিক্সড, এন এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 3। এখন এন এর ভ্যালু 3 হইলে আমরা জানি এল এর ভ্যালুটা হচ্ছে এন মাইনাস তোমার হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, তাই না? এটা আমরা পড়ে আসছি। তাহলে n-1 মানে কি? 3-1 মানে হচ্ছে এখানে কত হবে? 3-1 মানে হচ্ছে 2, তার মানে 0, 1, 2, এটা হবে আমাদের হচ্ছে এল এর ভ্যালু। তোমাদের সুবিধার্থে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। তো এল এর ভ্যালু একটা হবে, আমরা পাবো হচ্ছে 0, একটা পাবো 1, আর একটা পাবো হচ্ছে 2। তো এখন এল থেকে এম এর মানে আসতে হবে। তো এল থেকে এম এর মানের তোমার ওয়ে হচ্ছে, আমরা জানি যে এম এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল, তাই না? তো 0তে যে 0 তো সবসময় বসবেই, আর প্লাস মাইনাস 0 লেখা একই কথা, মানে 0 যে লেখা যে কথা, প্লাস 0 লেখা একই কথা, মাইনাস 0 লেখাও একই কথা, ঠিক আছে? তো 1 এর ক্ষেত্রে 0 একটা থাকলোই, কারণ 0 বসাইতেই হবে, আর প্লাস মাইনাস 1 মানে কি? প্লাস 1 আর হচ্ছে মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস, আচ্ছা মাইনাসটা আগে লিখি, না হলে এইভাবে হচ্ছে সাজাই লিখবা আর কি। এটা রাফে করে নিলা, তারপর একটু অর্ডার অনুযায়ী সাজাই লিখলে টিচাররা বেশি পছন্দ করে। ধরো এইভাবে লিখলাম -1 0 +1। এটাতে কি হবে? এটা হবে হচ্ছে তোমার 0 তো থাকবেই, এই যে 2 এর জন্য 0 তো থাকবেই, সাথে কি হবে প্লাস তোমার হচ্ছে +-2 মানে হচ্ছে +-2 মানে হচ্ছে -2 থেকে একদম
+2 পর্যন্ত, তার মধ্যে যতগুলো আছে সবগুলো কাউন্ট করতে হবে, এবং জিরোটাকে তো কাউন্ট করতেই হবে। তো জিরো এখানে ডাবল কাউন্ট পড়তেছে, তো ওই জন্য আমরা একটা লিখব। তো -2 থেকে +2 পর্যন্ত তুমি লেখো, -2, -1, তারপর 0, তারপর হচ্ছে +1, তারপর হচ্ছে +2। অবশ্যই এখানে কিন্তু চিহ্নগুলো দিতে হবে, তুমি এমনিতে যদি রেখে দাও তাহলে টিচার মার্ক নাও দিতে পারে। তো আমাদের ডাটা টেবিল মানে রেডি। এখন আমাদের যেটা বলছে এল এর মান আমরা হিসাব করছি, এম এর মান হিসাব করছি। এখন আমাদের বলছে অরবিটাল সংখ্যা নির্ণয় করতে। তো অরবিটাল সংখ্যা হচ্ছে টোটাল এম এর কাউন্ট। টোটাল এমটাগুলোকে আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা অরবিটাল পাবো। তো নিচে ছোট্ট করে অরবিটাল লিখে দাও। অরবিটাল ইজ ইকুয়ালস টু হচ্ছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে অরবিটাল হচ্ছে 9টি। এখন আমরা টেস্ট করি যে 3 এর জন্য আসলে অরবিটাল 9টা কিনা। তো আমরা অরবিটাল বের করার সূত্র কি জানি? 2l+1, তাই না? 2l+1। তো এল এর ভ্যালু হচ্ছে, আচ্ছা, অরবিটাল বের করার সূত্র হচ্ছে 2l+1। আচ্ছা, এটা দিয়ে তোমরা হচ্ছে এগুলাকে চেক করতে পারো। এখানে 0 বসাই দিলে দেখবে যে হচ্ছে কত আসবে, 1, তাহলে একটাই পাইছি। এখানে 1 বসাই দিলে দেখবে 3 পাবা, এখানে 2 বসাই দিলে দেখবে যে 5 পাবা। তো টোটাল করলে হয় আর হচ্ছে আমরা যদি n থেকে অরবিটাল বের করতে চাই তাহলে অরবিটাল সমান হচ্ছে n স্কয়ার। তাহলে 3 স্কয়ার কত? 9, যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি পাইছি। তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। তো এই জিনিসগুলো না তোরা আজ মানে আরও ভালো করে কথাবার্তা সুন্দর করে একটু সাজায় গোছায় বোর্ডের জন্য লিখে দিবা। আর যদি অ্যাডমিশনে আসে জাস্ট এই ছকটা আঁকায় দিলেই এনাফ, ওখানে মানে আজাইরা কোনো কথাবার্তা লেখা লাগবে না, ঠিক আছে? তো পরের কোশ্চেনে যাই। লাস্ট কোশ্চেন ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের 1 ও 2 এর মডেল দ্বয়ের তুলনা করো। মডেল দ্বয়ের তুলনা করতে বলছে। তো এখানে আমরা 1 নম্বর মডেলকে প্রথমে বলবো যে এটা হচ্ছে বোরের মডেল, আর 2 নম্বরে হচ্ছে রাদারফোর্ড। তো বোরের মডেল আর রাদারফোর্ডের মডেলের আমি হচ্ছে তুলনা করতে চাই, একদম তুলনা না করে একদম তোমাদের হচ্ছে বেসিক ডিফারেন্সগুলো বোঝাই দিই, তারপর হচ্ছে তোমরা নিজেরাই তুলনা লিখতে পারবা। তো রাদারফোর্ড আসলে যেখানে ফেল করছিল ওনার ফেইলগুলোকে রিকভার করে হচ্ছে বোর। তো এই জিনিসটাই আমাদের এখানে জানতে চাইছে যে রাদারফোর্ড এইটা পারে নাই, বোর এইটা পারছে। তো রাদারফোর্ডে 1 নম্বরে তো আমাদের মেইনলি এখানে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে বোরের সাকসেসটা আসলে কোন জায়গায়। তো বোরের সাকসেস হচ্ছে সুনির্দিষ্ট কক্ষপথের কথা বলছে, তারপর হচ্ছে ইলেকট্রনের শক্তির কথা বলছে। এটা যখন ঘোরে তখন নির্দিষ্ট শক্তি নিয়ে ঘোরে। তারপর উপরে নিচে যদি যায় মানে তোমার হচ্ছে শোষণ বিকিরণের কথা বলছে। উপরে গেলে তোমার শক্তি শোষণ করবে, নিচে আসলে বিকিরণ করবে, এই কথাগুলো বলছে। তারপর হচ্ছে তোমার যে ওই যে কি বলে সৌরজগতের সাথে তুলনা, এটাকে সে ব্যাখ্যা দিছে যে আসলে সৌরজগতের সাথে তুলনা করার প্রয়োজন নেই। সৌরজগৎ বুঝে নিও বাকিটা। তারপর হচ্ছে উনি বলছিল যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ম্যাক্সওয়েলের তত্ত্ব এখানে কেন খাটবে না, এই জিনিসটা হচ্ছে বোর বলছিল। তো এগুলো হচ্ছে ডিফারেন্স বোর আর রাদারফোর্ডের মধ্যে। প্রথমে হচ্ছে বোরের একটু প্রথমে তো রাদারফোর্ড মডেল দেয় 1911-তে, আর বোর দেয় হচ্ছে 1913-তে। তো প্রথমে হচ্ছে রাদারফোর্ড নিয়ে একটু লিখবা যে উনি আসলে কীভাবে মডেল দিছে, আর বোর তারপর হচ্ছে বোরের লিখবা। তারপর হচ্ছে তুমি হচ্ছে ছক আকারে বা যে কোনো আকারে তুমি হচ্ছে এই যে এই কী বলে এটাকে তোমার হচ্ছে পার্থক্যগুলো আসলে দেখাই দিবা, তাহলে হয়ে গেল। আর এখানে অ্যাডিশনাল কিছু তথ্য দিই তোমাদের। রাদারফোর্ডের আলফা কণা এক্সপেরিমেন্টটা একটু পড়বা। আলফা কণা এক্সপেরিমেন্ট এইটা হচ্ছে অনেক সময় বোর্ডে আসে, ব্যাখ্যা করতে পারে, বলতে পারে যে তোমার হচ্ছে কিভাবে আলফা কণা এক্সপেরিমেন্ট করা হয়েছে। আর এখানে 2টা এমসিকিউ আসে যে উনি হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা ইউজ করছিল, আর হচ্ছে
তোমার হচ্ছে যে সোনার পাতটা ছিল এটা ছিল হচ্ছে 0.004 সেন্টিমিটার, তাই না? সেন্টিমিটার নাকি মিলিমিটার? আচ্ছা একটু চেক করে বলি। একটু চেক করে বলি। গোল্ড ফয়েল থিকনেস, এটা হচ্ছে আমাদের পুরাতন হাজারি স্যারের বইয়ে এই ডাটাটা দেওয়া আছে যে 0.004, আর হচ্ছে নতুন হাজারি স্যারের বইয়ে ডাটাটা এইরকম দিছে 0.00004 সেন্টিমিটার। তো দুইটাই জেনে রাখো, মানে অ্যাপ তোমার হচ্ছে এমসিকিউ যেটা দেওয়া থাকবে ওইটাই অ্যান্সার করতে হবে। আর হচ্ছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে উনি হচ্ছে ওই যে আলফা কণা তো ইউজ করছিলেন, কিন্তু আলফা কণাকে একমুখী করার জন্য, মানে এক দিক দিয়েই যেন আলফা কণাটা বের হয়, এই জন্য যে একটা বাক্স ইউজ করছিলেন, এটা ছিল হচ্ছে লেডের। তো এটা একটু মনে রাখিও, ঠিক আছে? এটা আমাদের গেল। এরপর হচ্ছে এই যে বুয়েট 1617-তে আসা একটা কোশ্চেন আমরা সলভ করি, যে 4D উপশক্তি স্তরের অরবিটালগুলোর জন্য NL M এর মানের তালিকা লিখো। এগুলো যখন তোমার হচ্ছে অ্যাডমিশনে আসবে, এগুলো রিটেন কোশ্চেন, মানে এটা 5 মার্কের জন্য, এটা 5 মার্কের জন্য আসছিল, টোটাল 10, একটা টোটাল 10 মার্কের কোশ্চেন। তো 4D উপশক্তি স্তরের জন্য অরবিটালগুলোর তোমার হচ্ছে NL M এর মানের তালিকা লিখতে বলছে। তো আমরা ওই যে তোমার হচ্ছে এখানে ও তো ব্যাখ্যা ট্যাখ্যা কিছু দিব না। তো 4D মানে হচ্ছে তোমার n এর ভ্যালু হচ্ছে কত, 4, তাই না? আর D মানে হচ্ছে, যেহেতু D এর কথা বলছে, তো D হইলে আমরা জানি হচ্ছে L এর ভ্যালু অটোমেটিক্যালি কত হয়ে যায়, D হলে L এর ভ্যালু অটোমেটিক্যালি 2 হয়ে যায়। তো এই দুইটা ডাটা নিয়ে আমাদের এখন n পাইছি, L পাইছি, এখন m এর ভ্যালুটা বের করতে হবে। এই দুটো তুমি বলার পর তাহলে তুমি মানে একটু কথায় লিখে দিলা, মানে অত বেশি লেখা লাগবে না, কারণ অ্যাডমিশন অত বেশি লেখা লাগে না। তুমি যদি এইটাই লিখে দাও, আমার মতো করেই লিখে দাও, তাও টিচার তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। তো এম এর মান কত হবে? এম এর মান আমরা একটু আগেই দেখে আসছি, এল এর প্লাস মাইনাস এল হয়, তাহলে এখানে কত হবে, প্লাস মাইনাস 2 আর 0, তাই না? তো এটাকে এইভাবে মানে লেখাটা একটু দৃষ্টিকটু দেখায়, তো একটু বিস্তারিত করে লিখে দিতে হবে। তো প্লাস মাইনাস 2 মানে কি, -2 হতে একদম +2 পর্যন্ত, -2 -1 0, তারপর হচ্ছে 1 বা +1, তারপর হচ্ছে +2। তো এইটা লিখবা না তোমরা, ডিরেক্টলি এইটা লিখবা। তো এইভাবেই যদি রেখে দাও তাহলেও ফুল মার্ক দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। তো এই নম্বরের কোশ্চেন গেল। বি নম্বরের কোশ্চেনে বলছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n3 হলে ওই শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? এখানে চিন্তা করো, n এর ভ্যালু 3 দেওয়া আছে। এখন তুমি চিন্তা করতে পারো, n এর ভ্যালু 3 দেওয়া আছে, আমি জানি ইলেকট্রন সংখ্যা সমান 2n², এইটা দিয়ে আমি বের করে দিব। এখানে কিন্তু তোমাকে ফুল মার্ক দিবে না। 2 × 3² আমরা জানি এখানে কত হবে, 18টা। বাট এইটা করলে ফুল মার্ক দিবে না তোমাকে, কারণ এটা রিটেনের কোশ্চেনে আসছে। তোমাকে কী করতে হবে, ছক করে বুঝাই দিতে হবে। তো এইটা হচ্ছে ওই যে আমরা এর আগে যেমন ছক করলাম, ওইরকম ছক করে বুঝাই দিতে হবে। তো ধরো আমরা হচ্ছে যেহেতু একদম আমাদের ইলেকট্রন পর্যন্ত লাগবে, তাহলে 4টা ঘর লাগবে, 2 3 4। তো n এর প্রথমে হচ্ছে n, তারপর l m s। তো বলছে n = 3। 3 এর জন্য l এর ভ্যালু হবে কত, 0 1 2, এটা আশা করি পারবা। তারপর এটা হবে 0, এটা হবে -1, তারপর এটা হবে হচ্ছে তোমার কত, 0 আর 1, +1 দাও ভালো হবে। আর এখানে কত হবে, -2 থেকে -1 0, তারপর +1 +2। তো এখানে স্পিন হবে হচ্ছে +12, আর একটা হবে -12, ঠিক আছে? তো এখানে অরবিটাল আমরা পাবো কয়টা, এখানে একটু আগে হিসাব করে আসছে, এখানে অরবিটাল হয় 9টা, তো স্পিন হচ্ছে 2টা। তাহলে মনে রাখবা
একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ঢুকতে পারে, তাহলে তো এখানে মানে জায়গা নেই জন্য উপরে লিখতেছি আমি, তাহলে টোটাল ইলেকট্রন 9 × 2, তাহলে 9 × 2 = 18। এখন তোমাকে যদি বলতো, এই কোশ্চেনটা এরকম করতে পারতো যে সর্বাধিক কয়টি ইলেকট্রন না বলে বলতো যে ওই শক্তি স্তরে +½ স্পিনের ইলেকট্রন কতটি, বলতে পারতো, ঠিক আছে। তখন কিন্তু তোমাকে 2 দিয়ে গুণ করলে হইতো না, কারণ সর্বাধিক যখন বলছে তখন আমরা কি জানি একটা অরবিটালে তোমার +½ হইতে পারে -½ হইতে পারে, এই জন্য এখানে আমরা 2 গুণ করছি। এই যে দেখো এখানে 2 গুণ করছি। কিন্তু যদি শুধু +½ বলতো বা শুধু -½ বলতো তখন কিন্তু 1 গুণ করতে হইতো। আবার তোমাকে এইভাবে বলতে পারতো যে ওই শক্তি স্তরে এস এর ভ্যালু হচ্ছে এরকম যে 0 +½ আর হচ্ছে -½ তখন কিন্তু এখানে তোমাকে 3 দিয়ে গুণ করতে হতো, কারণ এখানে এস বলতে বোঝাচ্ছে যে ওখানে 3টা স্পিন পসিবল। 3টা স্পিন পসিবল মানে কি 3টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা নর্মালি এটা আসলে মানে বাস্তবে সম্ভব না, বাট কোশ্চেন তোমাকে করতে পারে। বাস্তবে 2টা ইলেকট্রন থাকে, বাট কোশ্চেন তোমাকে করতে পারে যে যদি এস এর ভ্যালু 3 হয় বা এরকম হয় তখন ইলেকট্রন কয়টা হবে, তখন 9 × 3 করে দিতে হতো, 27 হইতো তখন অ্যান্সার। বুঝতে পারছো? এইভাবেও কিন্তু অ্যাডমিশনে কোশ্চেন আসতে পারে। তো টাইম ওয়েস্ট না করি, পরের কোশ্চেনে যাই। তারপর বলছে বিটা কণার আপেক্ষিক ভর 0 কোনো তেজস্ক্রিয় মৌল। আচ্ছা, এটা রেডিও অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন আসছে, তো আমি কিছু বেসিক পড়ায় আসি। ওই যে বলছিলাম যে শুরুতে আমাদের এগুলার ডিরেক্ট কোনো কোশ্চেন নাই আসলে। এই যে ভর ত্রুটি, ডি ব্রগলি, শ্রোডিঞ্জার আর রেডিও অ্যাক্টিভিটি, এই 4টা জিনিস একটু ইন শর্টে আমি তোমাদের ব্যাখ্যা করে তারপরে এই কোশ্চেনটায় আসতেছি। তো প্রথমে আমাদের টপিক কী ছিল? প্রথম টপিকটা ছিল ভর ত্রুটি। ভর ত্রুটি জিনিসটা এরকম যে মনে করো এটা ফিজিক্সে অ্যাটমিক মডেলেও তোমরা পড়বা। ভর ত্রুটি জিনিসটা আমি শর্টে বুঝাই যে তোমার নিউক্লিয়াসের ভর ত্রুটি। ভর ত্রুটি নিউক্লিয়াসের ভর আর মুক্ত অবস্থায় ভর। মুক্ত অবস্থায় ভরটা বেশি হয় আর নিউক্লিয়াসের ভরটা কম হয়। মানে আমি জিনিসটা একটু ডিটেলসে বলি। মনে করো আমার কাছে 2টা নিউট্রন আছে, 2টা প্রোটন আছে, এগুলা মুক্ত অবস্থায় আছে। তো ধরো এটার ওজন 2.1 গ্রাম, কথার কথা ধরে নিলাম আমি। কিন্তু এরা যখন তুমি বন্ধন গঠন করাবা বা তোমার যখন এরা নিউক্লিয়াস অবস্থায় থাকবে বা নিউক্লিয়াসে যখন যুক্ত অবস্থায় থাকবে তখন দেখা যাবে যে এদের যদি ওজন করো বা মানে ভর পরিমাপ করো, তখন ধরো কথার কথা আমি পাইলাম 2 গ্রাম। তো এই যে এখানে তো যে জিনিস নিছি এখানেও সেম জিনিসই তো নিছি, তাই না? তাহলে আমার ভরটা সেম থাকা উচিত, কিন্তু থাকে না। এই যে কিছু পরিমাণ ভর হারায় যায়, এই কিছু পরিমাণ ভর কি হয়, হারিয়ে যায়। আসলে ভর হারায় না, থাকেই। এখন কোথায় থাকে এই ভরটা? থাকে এই যে এরা যে বন্ধনে যুক্ত আছে, একে অপরের সাথে যে বন্ধনে যুক্ত আছে, আমরা কি জানি বন্ধন করতে হলে শক্তি দিতে হয়, তাই না? এই শক্তিটা এই তোমার ভর থেকে আসে। আইনস্টাইনের যে E=Δmc², সূত্র পড়ছো না তোমরা? তো এই সূত্র অনুসারে আমরা বলতে পারি, এইভাবে আসলে বলা ঠিক না, বাট আমরা তোমাদের সুবিধার্থে আমরা বলতে পারি যে ভরকে শক্তিতে কনভার্ট করা যায়। এই যে এম এর সাথে ই এর একটা সম্পর্ক আছে। তার মানে কি, এই যে 0.1 গ্রাম যে ভর আমি পাইলাম না এখানে, এই 0.1 গ্রামের সমপরিমাণ শক্তি এখানে তোমার কি হয়েছে, এই বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, যার কারণে ভর কিছুটা কমে গেছে। তো এটাকে ভর ত্রুটি বলে। এটা নিয়ে ম্যাথটা আছে, তোমরা ক্লাসে কোর্স আই গেছে। তো এটা নিয়ে আর অত কথা বাড়াইলাম না, যেহেতু শর্টে ডিসক্রাইব করতেছি। আচ্ছা, আমার কিছু স্লাইড অ্যাড করা লাগবে। আচ্ছা, এর পরের টপিক যেটা ছিল আমাদের, যে
ডি ব্রগলি মেবি। আচ্ছা, ডি ব্রগলি ভদ্রটি আমরা কভার করলাম। তারপর হচ্ছে ডি ব্রগলি, এটা আসলে ডি ব্রগলি তত্ত্ব, ডি ব্রগলি নামে একজন বিজ্ঞানী দেন। এটা হচ্ছে তরঙ্গ কণা দ্বিতীয়তা নামে পরিচিত। তরঙ্গ কণা, ধুর আমি কর্ণা লিখতেছি কেন বারবার, দ্বিতীয়তা মানে হচ্ছে একটা পার্টিকেল, সেটা যে কোনো কিছু হইতে পারে, ইভেন তুমিও, তোমার মধ্যে কিছুটা ওয়েভ নেচার থাকে সব কিছুর মধ্যে, প্লাস পার্টিকেল নেচার থাকে, পার্টিকেল নেচার থাকে। মানে হচ্ছে যে কোনো, তুমি যদি যে কোনো কিছু নাও, তোমার ওই দুইটার মধ্যে ওয়েভ নেচার, সে একটা ওয়েভ দিবে। ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ, আর পার্টিকেল মানে হচ্ছে কণা। তো সে একটা বস্তুর মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যই থাকে। এখন এইটা এক্সপ্রেস করা হয় এইভাবে যে তোমার সূত্রটা হচ্ছে এরকম যে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি। এটাকে আবার ভেঙে লেখা যায়, পি মানে হচ্ছে ভরবেগ, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি। তো আমরা সূত্রে এইটা ইউজ করি, বাট বোঝার জন্য এটা ইউজ করা হয় যে এই ল্যামডা হচ্ছে তরঙ্গ বৈশিষ্ট্য প্রকাশ করে, যে তোমার মধ্যে তরঙ্গ বৈশিষ্ট্য কতটুকু আছে, আর পি বলে হচ্ছে তোমার মধ্যে কণা বৈশিষ্ট্য কতটুকু আছে। তো দেখো ল্যামডার সাথে পি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার এখানে দেখো ল্যামডার সাথে পিকে যদি আমরা ভাঙি তাহলে ভি পাই। ভি মানে হচ্ছে বেগ। তার মানে কি, তোমার বেগ যত বেশি হবে ল্যামডা তত কম হবে। ল্যামডা তত কম হওয়া মানে কি বলো তো, তোমার তরঙ্গ যে বৈশিষ্ট্যটা, এটা আমরা হচ্ছে দেখতে পাবো না আর কি। আর যদি বেগ কম হয় তখন হচ্ছে জিনিসটা হচ্ছে, মানে এইভাবে জিনিসটা আসলে ব্যাখ্যা দেওয়া ঠিক না। এখানে এইভাবে আমরা বলতে পারি, তোমার যদি তরঙ্গ ধর্ম যত বাড়বে তোমার কণা ধর্ম তত কমবে। তো আমি যদি ডিটেলসে ক্লাস নিতাম তাহলে এক্সাম্পল দিয়ে বুঝাই দিতাম আর কি, এই ভি এর সম্পর্কটা আসলে কী ল্যামডার সাথে। এটা আসলে নর্মালি বোঝা যায় না, আমরা মানুষেরাও কিন্তু একটু তরঙ্গ ধর্ম প্রকাশ করি, কিন্তু এটা তরঙ্গ ধর্ম, যেহেতু আমাদের বেগ অনেক কম, আমরা কিন্তু কত আর হাঁটা চলা করার সময়, বা তুমি যদি উইসান বোল্টেরও কথা বলো, কত জোরে দৌড়াতে পারে, তুমি এখানে বসায় দাও, আর এইচের ভ্যালু হচ্ছে হিউজ, 10⁻³ আছে। তো এখানে তুমি যেটা পাবা ল্যামডার ভ্যালুটা খুবই কম পাবা। তো ল্যামডা যদি মানে ল্যামডার ভ্যালু কম হবে নাকি বেশি হবে, মানে ল্যামডার ভ্যালুটা বেশি পাবা, তুমি বড় পাবা, বড়। ধুর আমি কি বলতেছি, ল্যামডার ভ্যালু এখানে হচ্ছে তোমার যেরকম আসবে আর কি। তো এক্সাম্পল না দিলে আসলে জিনিসটা বোঝা যাচ্ছে না, বুঝছো? যে এখানে আমাদের যে বেগ কম হলে ল্যামডার ভ্যালু হবে কি, ভি এর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। বেগ যত কম হবে ল্যামডার ভ্যালু তত বেশি হবে। তো ল্যামডা বড় হওয়া মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য বড় হওয়া, মানে বিরাট বিরাট তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে। তো যেগুলো হচ্ছে খালি চোখে আসলে দেখা পসিবল না, বুঝতে পারছো? আমরা এত বড় তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করি যে ওইটা আসলে নর্মালি দেখা পসিবল না। কিন্তু ইলেকট্রন বা যখন আমরা ক্ষুদ্র স্কেলে চলে যাই তখন ওদের বেগ অনেক বেশি। বেগ অনেক বেশি হওয়ার ফলে কি হয়, ল্যামডাটা কম্পারেটিভলি, যদিও ওদের ল্যামডা অনেক ছোট পাওয়া যায়, বাট তুমি যদি মানুষের সাথে তুলনা করো ওদের ল্যামডাটা কম্পারেটিভলি আমাদের হচ্ছে কনসিডারেশনে নিয়ে আসতে হয়। তো এই যে ইলেকট্রনের বৈশিষ্ট্য ব্যাখ্যা দেওয়ার জন্য হচ্ছে তোমার ডি ব্রগলি এই তরঙ্গ কণাদিত্যটা আসলে নিয়ে আসছে। তো এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, যে অনেক সময় এইরকম চিত্র দিয়ে বলে, দাঁড়াও অন্য কালার নিতে চাইলাম, অনেক সময় এরকম আমাদের চিত্র দিয়ে বলে, মনে করো একটা ইলেকট্রনের কক্ষপথ দেওয়া আছে, দিয়ে এরকম
একটা ওয়েভ দেখায়, বলে যে এটার হচ্ছে তোমার কি বলে এটাকে, যে এই ইলেকট্রনটা যে ঘুরতেছে, ইলেকট্রনটা মূলত এইভাবে ঘুরতেছে আসলে, এই যে এইভাবে। তো এইভাবে যখন ঘুরতেছে, যে তার তোমার পূর্ণ স্পন্দন কয়টা, মানে পূর্ণ স্পন্দন তো 19-এ পড়ছো, ওটা এক্সপ্লেন করতেছি না। পূর্ণ স্পন্দন কয়টা, তো মনে রাখবা যে এরকম যদি গ্রাফ দেওয়া থাকে বা চিত্র দেওয়া থাকে, তাহলে মাথা গুনবা, এই যে 1টা 2টা 3টা, 3টা মাথা, মানে তার মানে পূর্ণ স্পন্দন হচ্ছে 3টা। আর যদি তোমাকে বলে যে একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ঘুরতেছে, থার্ড কক্ষপথে ঘুরতেছে, তাহলে সে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন কক্ষপথে মানে তৈরি করবে, তাহলে এন এর ভ্যালু যত, তোমার পূর্ণ স্পন্দন তত। মানে এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে পূর্ণ স্পন্দনও হবে 3টা, যদি এন এর ভ্যালু 4 হয়, তাহলে পূর্ণ স্পন্দনও হবে 4টা। বুঝতে পারছো? তোমাকে এই এন এর ভ্যালু বলে দিয়ে গ্রাফ আঁকাইতে বলতে পারে যে এন এর ভ্যালু 3, তো ওর পূর্ণ স্পন্দনের তুমি চিত্রটা আঁকায় দেখাও। অ্যাডমিশনে ধরো বলে দিল, তখন তোমাকে এই টাইপের চিত্র আঁকায় দেখাইতে হবে। ঠিক আছে? যদি 5টা মাথা থাকতো, তাহলে আমরা বুঝতাম যে পূর্ণ স্পন্দন হচ্ছে 5টা। আচ্ছা, এটার আসলে ম্যাথ করাইতেছি না। এরপর আসে হচ্ছে শ্রোডিঞ্জারের তত্ত্ব। শ্রোডিঞ্জার হচ্ছে তোমার হিউজ একটা সূত্র দিছিল, আমি জাস্ট সূত্রটা লিখে দিই। শ্রোডিঞ্জার থেকে 2টা জিনিসই মনে রাখা লাগে। শ্রোডিঞ্জার মারাত্মক কঠিন জিনিস। তো শ্রোডিঞ্জার থেকে 2টা জিনিস মনে রাখা লাগে, যে ওই ইকুয়েশনটা যে দিছে, সেটা হচ্ছে ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এগুলো তোমাদের লেভেলে সেইভাবে নাই আর কি। তারপর হচ্ছে প্লাস 8 পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার, তারপর হচ্ছে ই মাইনাস ইউ সাই ইজ ইকুয়ালস টু 0। এখন এটা হচ্ছে ওনার দেওয়া ইকুয়েশন, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ বলা হয়। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তোমাকে যদি কখনো মানে প্রশ্ন করে, তখন বড় জোর এই কোশ্চেনটা করতে পারে যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ লেখো। আরেকটা কোশ্চেন রুয়েটে আসছিল 2007-08 শিক্ষাবর্ষে। রুয়েট, আরে কি করতেছি, একটু অসুস্থ তো, মাথা কাজ করতেছে না। রুয়েট 7-8, ওরা বলছিল যে সাই স্কোয়ারের ভৌতিক তাৎপর্য কি। এই যে এখানে সাই ইউজ করছে না উনি, তো এই সাই স্কোয়ারের ভৌতিক তাৎপর্য কি? সাই স্কোয়ারের ভৌতিক তাৎপর্য হচ্ছে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা। সাই স্কোয়ার বলতে বোঝায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা। ওই যে আমরা বললাম না যে অরবিটালে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে 90 থেকে 95%, আমরা 100% বলতে পারি না। এখানে আটকাই, শ্রোডিঞ্জারে আটকাই আর ডি ব্রগলিতে আটকাই। ডি ব্রগলি মেইনলি আসলে বলছে যে আমরা মানে ওই একটা ইলেকট্রন কখনো ওয়েভ আকারে থাকে, কখনো পার্টিকেল আকারে থাকে, ওই জন্য আমরা মানে এক্স্যাক্টলি ওইটাকে বুঝতে পারি না। তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তো আছেই। তো সব মিলায় আমরা আসলে পারফেক্টলি বলতে পারি না যে এখানে ইলেকট্রন কোথায় আছে অ্যাকচুয়ালি। বাট এই যে সাই স্কোয়ার বা শ্রোডিঞ্জার যে সমীকরণটা দিছে, এটা দিয়ে প্রেডিক্ট করা যায় আসলে কোথায় থাকতে পারে। বুঝতে পারছো? এই সাই স্কোয়ার দিয়ে বোঝায় যে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা, যে কোথায় ইলেকট্রনটা থাকতে পারে এই সাই স্কোয়ার দিয়ে বোঝা যাবে। আর একটা জিনিস আছে যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যদি সাই স্কোয়ারকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন তোমরা পড়ো নাই, এটার ভ্যালু যদি 1 হয়, এটার ভ্যালু 1 হবে। কেন? 0 থেকে ইনফিনিটি মানে হচ্ছে তুমি দুনিয়ার সব জায়গা খুঁজতেছো। সাই স্কোয়ার মানে কি? ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা। তো দুনিয়ার সব জায়গা বা মহাবিশ্বের সব জায়গা বা এই মহাবিশ্বের যত কিছু আছে, সব জায়গায় যদি তুমি খোঁজো, ইলেকট্রন পাবা কি পাবা না বলো তো? ইলেকট্রনটাকে অবশ্যই পাবা তুমি। ওই জন্য ওটার ভ্যালু হয় হচ্ছে 1। তো এই দুটো জিনিস হচ্ছে শ্রোডিঞ্জার থেকে মনে রাখলেই হবে। আর লাস্ট যে জিনিসটা আমরা রেডিও অ্যাক্টিভিটি পড়তেছি, রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে তোমার জাস্ট আলফা, তারপর বিটা, তারপর গামা,
তারপর হচ্ছে পজিট্রন, নিউট্রিনো, এগুলো হচ্ছে তোমার পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসাই হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। বুঝতে পারছো? তো এখানে আমাদের তিনটা জিনিস লাগে মেইনলি। আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস 2+, এখানে হচ্ছে 2 4, এটা হচ্ছে আলফা কণা। আর বিটা কণা হচ্ছে একটা ইলেকট্রন। তো ইলেকট্রন মানে হচ্ছে নিচে -1 আর উপরে হচ্ছে 0। আর গামা হচ্ছে এটা কোনো মানে ইয়া নাই আর কি, গামা কণার কোনো মানে চেঞ্জ নাই। গামা হচ্ছে তোমার ওর কোনো এই যে এখানে যেমন আমরা পারমাণবিক সংখ্যা 2 দেখাইলাম, ভর সংখ্যা 4 দেখাইলাম, এখানে পারমাণবিক সংখ্যা -1 দেখাইলাম, এখানে 0 দেখাইলাম। গামার ওইরকম কোনো কিছু নাই। গামা হচ্ছে উপরেও 0, নিচেও 0। ঠিক আছে? এই তিনটা জিনিস একটু জানা লাগবে। যেহেতু এগুলো রিভিউ ক্লাস, আমি মানে অত ডিটেলসে যাইতেছি না। তো এখন হচ্ছে আমাদের ওই কোশ্চেনটাতে আসি, যে দেখো হয়ে গেল বিটা কণার আপেক্ষিক ভর 0, কারণ আমরা একটু আগে দেখলাম বিটা মানে হচ্ছে একটা ইলেকট্রন যেটা হচ্ছে 0 আর 1, -1। তার মানে কি ভর হচ্ছে 0। কোনো তেজস্ক্রিয় মৌল বিটা কণা নির্গমন করলে এর পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, কিন্তু পারমাণবিক ভর একই থাকে। যেমন মনে করো, ধরো কথার কথা কার্বন 14 থেকে একটা বিটা কণা বের হয়েছে, মাইনাস হয়েছে অবশ্যই, বিটা মানে কি 0 1। তো কত পাবো? কার্বন তো পাবো না, 14ই পাবো। আর এখানে দেখো 6 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে কত? 5। তো 5 হইলে পরমাণু হয় হচ্ছে বোরন। তো এটা আমরা যদি বিটা কণা নিঃসরণ করে সে, তাহলে বোরন হয়ে গেল। তো এখানে বলছে যে কোনো তেজস্ক্রিয় মৌল যদি বিটা রশ্মি নির্গত করে এর পারমাণবিক সংখ্যা একক বৃদ্ধি পায়। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি। দেখো এখানে একটা মাইনাস দেইনি, এই যে এই মাইনাসটা এখানে দিতে হবে। তো মাইনাসে কী হবে বলো তো? প্লাস হবে। তাহলে কি প্লাস 6-এর সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 7। তাহলে 7 হচ্ছে নাইট্রোজেন হবে। এখানে 14-এর সাথে থেকে হচ্ছে 0 বিয়োগ দিলে 14ই হয়। আর হচ্ছে 6-এর সাথে -1 বিয়োগ দিলে কিন্তু যোগ হয়ে যাবে, 7 হবে। তার মানে কি 7 নম্বর পরমাণু হচ্ছে নাইট্রোজেন। বুঝতে পারছো? তো এখন এখানে কোশ্চেনটা করছে যে বিটা কণার আপেক্ষিক ভর 0। হ্যাঁ ঠিক আছে, এর ভর 0। কোনো তেজস্ক্রিয় মৌল বিটা রশ্মি নির্গমন করলে এর পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। দেখো 6 ছিল 7 হয়ে গেছে, 1 বাড়ছে, কিন্তু পারমাণবিক ভর আবার একই থাকে। 14 ছিল 14 আছে, কেমনে পসিবল? তাই না? যদি পারমাণবিক ভর বা পারমাণবিক সংখ্যা যদি 1 বাড়ে, তাহলে আমরা কি জানি ভর সংখ্যা সমান হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। তো প্রোটন যদি একটা বাড়ে তাহলে নিউট্রনকে অবশ্যই একটা মানে ভর সংখ্যা বাড়বে না? এটাই তো উচিত, বাড়া উচিত, তাই না? কিন্তু এটা হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভর সংখ্যা সেম থাকতেছে। বুয়েটের কোশ্চেনটা হচ্ছে কেন, এটা 10 মার্কের কোশ্চেন ছিল। কেনর এক্সাম্পল হচ্ছে একটা নিউট্রন তৈরি হয় দুইটা জিনিস নিয়ে, একটা ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। এখন আমরা যখন বিটা কণার কথা বললাম তখন আমি বলছি বিটা হচ্ছে একটা ইলেকট্রন। তো এখন তোমার মনে প্রশ্ন আসতেছে না যে তোমার হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রের মধ্যে ইলেকট্রন কই থেকে আসলো? নিউক্লিয়াসের কেন্দ্রে তো ইলেকট্রন থাকে না। রেডিও অ্যাক্টিভিটি কার হয়? নিউক্লিয়াসের হয়। তো নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কেমনে বের হইতেছে? অবশ্যই ওখানে কোনোভাবে ইলেকট্রন তৈরি হইতেছে, তাই না? ওখানে মেইনলি যেটা ঘটে যে একটা নিউট্রন ভেঙে একটা ইলেকট্রন আর একটা প্রোটন তৈরি করে। এখন তুমি বলো নিউট্রন ওখানে অলরেডি আরও কিছু আছে, আর প্রোটন পজিটিভ, নিউট্রন নিউট্রাল। এখন ওখানে ইলেকট্রন হইতেছে একাই নেগেটিভ বান্দা, ওকে ওখানে জীবনেও থাকতে পারবে না। দ্যাটস ওয়াই ও কী হয়, রেডিয়েট করে বের হয়ে চলে আসে। তাহলে কি হলো, ইলেকট্রনটা বিটা আকারে বের হয়ে চলে আসলো। কিন্তু একটা যে নিউট্রন ভাঙছে তার মানে কি 1 কমে গেছে। দেখো 1 কমছে, কিন্তু ওই নিউট্রনটা ভেঙে একটা প্রোটন তৈরি করছে, তার মানে কি আবার 1 বাড়াই দিছে। তাহলে কি হলো, কমছে ঠিকই আবার বেড়ে গেছে, তার মানে কি ব্যালেন্স হয়ে গেল। ওই জন্য কি হয়েছে, প্রোটন
বা পারমাণবিক সংখ্যা যেহেতু এখানে 1 বাড়ছে ওই জন্য এখানেও 1 বাড়ছে, কিন্তু টোটাল অ্যামাউন্টে কিন্তু দেখো নিউট্রন 1 কমছে, প্রোটন 1টা বাড়ছে, তার মানে কি দুইটা সমান হয়ে গেছে আলটিমেটলি, যার কারণে ভরের কোনো চেঞ্জ আসে নাই। এটা হচ্ছে বোঝার ব্যাপার, ঠিক আছে? বুঝতে পারছো? তো আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো কভার করলাম। আমি জানি না কত লং ভিডিও হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এই যে তোমার হাইড্রোজেনের যে বর্ণালী আছে এটা নিয়ে আলোচনা করব, সাথে আরও কিছু অ্যাডিশনাল টপিক থাকবে, ঠিক আছে? তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।